বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র ফাঁস, কঠিন অ্যাকশনে যাচ্ছেন তারেক রহমান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। কথায় বিএনপি নামক দলটার অন্তরের মধ্যে যে ভয় ঢুকে রয়েছে, একটা টেনশন ঢুকে রয়েছে, সেটা কি হালকা হচ্ছে না? নির্বাচনের ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চাই বিএনপি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, তারেক রহমানকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলতেছে। বিএনপিকে ধ্বংস করার জন্য গভীর একটা চক্রান্ত করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, এমনই কিছু গোপন তথ্য ফাঁস হয়ে গেছে। এই কথা শোনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন অ্যাকশনে যাচ্ছেন, তারা কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বিএনপিকে নিয়ে কত বড় ষড়যন্ত্র চলতেছে, কত বড় চক্রান্ত চলতেছে। আজকের এই ভিডিওতে রয়েছে সমস্ত কিছু তথ্য, আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই মুহূর্তে একটা বাচ্চা ছেলেও বিষয়টা কিন্তু অনুধাবন করতে পারছে যে রাজনৈতিক দলগুলোর সাথে, তো রাজনৈতিক দল বলতে আমরা স্পষ্ট দেখি এখানে প্রধান স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি, জামাত ইসলাম মোটামুটি আছে, এদিক সেদিক মিলিয়ে ঝিলে আছে। তো এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে আওয়ামী লীগ তো আর মাঠে নাই। আওয়ামী লীগ আছে, মানে সরকারের চোখে আওয়ামী লীগ আছে কখন কোন জায়গা দিয়ে একটা ভেজাল লাগায়, একটা অশান্তকর পরিস্থিতি তৈরি করে, এগুলো হচ্ছে উটকু ঝামেলা। কিন্তু মূল যে বিষয়টা সরকারকে ফেস করার জন্য অপেক্ষা করতে হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন এবং বিএনপির অবস্থান। 5ই আগস্টের পর এমন কোনো কাজ হয় নাই যেটাতে বিএনপির নাক গলাইছে, বলছে যে না। আপনি দেখেন মোটা দাগে সংবিধান সংস্কার নো হয়েছে, এটা হওয়া মনে হয় না যে হবে। এর পাশাপাশি দেখেন প্রধান একটা এজেন্ডা ছিল রাষ্ট্রপতির ইস্যু, হয়েছে না। তো এরকম বড় বড় অনেক কিছুতে বিএনপির অবস্থানটা কিন্তু আসলে সরকারকে ভাইব্রেশন করায়, এটা বোঝাই যাচ্ছে। ইভেন একসময় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিরক্ত হয়ে বলছিলেন যে ভাই, যদি আমাদেরকে রাজনৈতিক দলগুলো বলে যে 100টার মধ্যে এই 10টা সংস্কার করেন আমরা করবো, আর তারা যদি বলে কোনো সংস্কারই লাগবে না, নির্বাচন দেন, আমি নির্বাচন দিয়ে সরে যাবো, এরকম একটা অবস্থান ছিল। কিন্তু এইসব কথায় বিএনপি নামক দলটার অন্তরের মধ্যে যে ভয় ঢুকে রয়েছে, একটা টেনশন ঢুকে রয়েছে, সেটা কি হালকা হচ্ছে না? গতকালকে আপনার দলটির একজন প্রধান ব্যক্তি রুহুল কবির রিজভী তিনি কি বলছেন দেখছেন, 111 সরকারের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিন উপদেষ্টারা বা সরকাররা যা যা করত ঠিক তারই নাকি পুনরাবৃত্তি এই সরকারের উপদেষ্টারা করছেন। আবার জনাব তারেক রহমান বলছেন সংস্কারের রূপরেখা জানতে চাইলেই, মেয়াদটা জানতে চাইলে বা রোডম্যাপটা জানতে চাইলে উপদেষ্টারা অস্বস্তি দিয়ে পরে যান। এর পাশাপাশি তিনি এটাও বলছেন রাষ্ট্র মেরামতে কত মাস লাগবে এটা জানার অধিকার আমাদের আছে বা জনগণের আছে, আপনারা এটা জানান। এই যে এখনো কথাগুলি ধরেন এখনো যে আওয়ামী লীগ বিএনপি স্টেরে যায় নাই, তবে নাহিদের এক বক্তব্যকে রাজনীতি বিরোধী বক্তব্য হিসাবে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু কাউন্টার করেছেন। আবার সমন্বয়করা বলছেন তরুণদের বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, এই স্বপ্ন বাদ দেন, বিপিনের কোনো দরকার নাই, টানা 2 বছর ডক্টর ইউনূস সাহেব থাকুক, তারপর আমরা চিন্তা করবো নির্বাচন সংস্কার যা হবে। তো এই যখন পরিস্থিতি, তাহলে কি আসলে -2 ফর্মুলা বা 111 সরকার আসার কি শঙ্কা আছে? বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে যে এরকম কিছু ঘটতে পারে। আপনি তাদের বিষয়গুলো দেখেন, তারেক রহমান তিনি দেশে আসছেন না, বলে দিয়েছেন যতক্ষণ মামলা প্রত্যাহার না হয়। তাহলে বাংলাদেশের আদালতে এই মুহূর্তে তারেক রহমানের কোথায় ভয়? যেখানে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বিজয় দিবসের যে প্রোগ্রাম আছে সেইখানে দাওয়াত দিচ্ছেন, এরপর কিন্তু তারেক রহমান দেশে আসে নাই। মির্জা ফখরুল ইসলাম গেছিলেন বর্তমান পরিস্থিতি রেখে গিয়ে সেখানে অবজার্ভ করা বিভিন্ন মন্তব্য, তো তারেক রহমান বলছে না ভাই এখন আমি যাবো না, মামলা সব প্রত্যাহার হোক। এখন কেন? কারণ তারেক রহমানকেও গ্রেপ্তার করা হতে পারে, এই বিষয়টা কিন্তু ভয় হিসাবে কাজ করছে। আবার সরকারের সাথে যে আভ্যন্তরীণ ইস্যুগুলো, এগুলো নানান বক্তব্যের মাধ্যমে একদম স্পষ্ট আমরা দেখছি। গতকালকে তারেক রহমান ভিডিও কনফারেন্সে আপনার একটা বক্তব্য দিয়েছেন যে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন আপনারা জানান। গতকালকে তার বক্তব্য যেটা ভার্চুয়ালি লন্ডন থেকে তিনি দিচ্ছিলেন, তিনি বলছিলেন শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা করবে বাংলাদেশ। তো জনগণের সঙ্গে থাকুন, তাদেরকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন। এরপর তিনি বলছেন রোডম্যাপের কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে তা অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। এখানে কথাগুলোর কিন্তু অনেক ডেপথ আছে, গভীরতা আছে। সরকার কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত করবে, প্রশাসনিক কার্যেও গতি বাড়বে। তিনি বলছেন যে 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 24 হলো দেশ জাতি জনগণের স্বাধীনতা রক্ষার। তো এখন তিনি নানান ধরনের বক্তব্য দিচ্ছেন তার জায়গা থেকে। বাট এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকার সংস্কার আর খুব বেশি না গিয়া তাড়াতাড়ি যেন নির্বাচনটা দেয়, এটা বিএনপির আকাঙ্ক্ষা। কিন্তু উপদেষ্টারা বলছেন এতই যদি সংস্কার করবেন তাহলে 53 বছর কি করছেন, করলেন না কেন? মির্জা ফখরুল ইসলাম খারে কি বলে রিজওয়ানা, সে তো জানেই না, এমনি বলে নাই, ওইটা বলছে কোনটা, সংস্কার তো শুরু হয়েছে বিএনপির হাত দিয়েই। পাল্টাপাল্টি পাল্টা কাউন্টারে খেলাটা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান তিনিও বলছেন সুশাসন প্রতিষ্ঠিত করেই অন্তর্বর্তী সরকার যাবে। তো নানান পারসেপশনের মধ্যে বারবার ঘুরে ফিরে আবার সেই -2 ফর্মুলাতে এবার আসছে। -2 এর মধ্যে 1 তো নাই, আর আছে -1। বেগম খালেদা জিও দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আমি নিজে 5টা ভিডিওর উপরে বানাইছি,
শেখ হাসিনার উদ্দেশ্যে তখন বলছি যে আপনি দয়া করে ওনারে বিদেশ যাইতে দেন, সময় এরকম থাকবে না, ইতিহাস বদলাই যাবে কিন্তু পরবর্তী সময়। তো তিনি দেন নাই, নানান উসিলা দিয়ে তার ক্ষমতাকে ব্যবহার করছেন। তো দিন শেষে এখন কি হলো, শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ঢুকতে পারছেন না, আর বেগম খালেদা জিয়া তিনি এখন রানীর বেশে আছেন। কিন্তু এই রানীর বেশে থেকেও তিনি কিন্তু এখন বিদেশে আর চিকিৎসা নিতে যাচ্ছেন না, যে চিকিৎসার জন্য প্রতিদিন বাংলাদেশের টকশোতে গণমাধ্যমে আমি নিজে পর্যন্ত কথা বলছি, ভাই দেন যাক বিদেশ যাক, হায়াত মতো আল্লাহর হাতে। তো এখন এত অপেক্ষা সুযোগ কিন্তু তিনি যাচ্ছেন না। সামহাও বিএনপির ভিতরে কিছু তো একটা ভয় কাজ করতেছে, আর সেই ভয়টা রিজভী সাহেবের কথা থেকে কালকে এটা আরও ক্লিয়ার। ইভেন প্রত্যেকটা সাথে আপনারা আরেকটা কথা বলি, ওই যে একজন ইউএনও বলছিল যে আওয়ামী লীগ ফিরে আসবে, এই লোককে তাৎক্ষণিকভাবে ডিসি বরখাস্ত করলেন বা উপর একজন সচিব বরখাস্ত করলেন। বিএনপি জামাতে এই ইউনিয়নের পক্ষে দাঁড়াইছে, বৈষম্য বিরোধী ছাত্র যে বিচার দিছে সে মিথ্যা বলছে, উনি এরকম বলে নাই। এরপর আবার উনি একদম প্রমোশন পাই আবার হয়েছে। মানে আপনারা বুঝতে হবে, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের স্টুডেন্টদের একটা জিনিস বুঝতে হবে যে বিএনপির যে প্রভাব প্রতিপত্তি, এটাকে ওভারটেক করা আওয়ামী লীগ ছাড়া কারো পক্ষে সম্ভব না। এটা কিন্তু বাস্তবতা। বিএনপিকে থামানো, বিএনপিকে বা জামাতকে থামানো, এটা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ পারবে না। বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলনটা বা প্ল্যাটফর্মটা ক্রিয়েট করছে, কোথাও না কোথাও আপনি দেখেন বিভিন্ন জায়গায় নাগরিক কমিটির পোলাপাইন মাইর খাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মাইর খাচ্ছে, টিএনপির হাতে, আওয়ামী লীগের হাতে, বা ছিনতাইকারীরা পর্যন্ত মারতেছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে না এখন সার্জিস হাসনাতরা যেই জায়গাতে পৌঁছাই গেছে, যে জায়গাতে বক্তব্য দেয়, এইসব জায়গায় বক্তব্য দেওয়া এক জিনিস, কিন্তু আপনি গ্রামের মধ্যে বিএনপি অধ্যুষিত এরিয়া, সেই এলাকাতে এখন বিএনপি সব নেতাদের একটা চুংচাং ভাব আছে, আপনি সেইখানে গিয়ে বলবেন যে এই কি বিএনপি তোমরা দাঁত ফালাই দিব, ভাই এটাই বাস্তবতা। আপনি বিচারও তো দিবেন না ডরে, আপনার বাফে গো থাক ছোট মানুষ বুঝছে না, এরকমই হচ্ছে বর্তমান প্রেক্ষাপটটা আমরা যেটা দেখছি। তো সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে বিএনপির মধ্যে একটা ভয়, আবার সরকারের মধ্যেও একটা অস্বস্তি, এটা কিন্তু সত্য। এখন আসলে নির্বাচনটা কবে হবে, আবার যখন আমরা কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে একটু আশ্বস্ত হই বা সামহাও আমরা দেখি, তো তখন দেখি যে পরে বলা হয় এটা তার ব্যক্তিগত, প্রধান উপদেষ্টা জানাবেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচনের সময়কাল এটা যারা নির্ধারণ করা করবেন, কিন্তু কিছু কাজ বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে করে যেতে হবে, সিস্টেমকে সিস্টেমে আনতে হবে। এটা যদি করে না যায়, নির্বাচন ইস্যু বা আরও বিভিন্ন ইস্যুতে যেগুলো নিয়ে প্রতিবারই মানুষ ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়, সরকার পতনের পরে নানান ধরনের মব জাস্টিস থেকে শুরু করে লুটপাট শুরু হয়, এগুলোর পরিবর্তন মানুষ চায়। মানুষ ব্যবসা বাণিজ্য করতে চায়, নিরাপদ বিনিয়োগ করতে চায়, শেয়ার বাজারকে স্থিতিশীল চায়, পুলিশের কাছে গেলে আইনের অধিকার চায়, আদালতের কাছে সুবিচার চায়। 53 বছর এগুলো আমরা শুনতেছি, কিন্তু পারফেক্টলি পাচ্ছি না। নির্বাচনের ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চাই বিএনপি। দর্শক, আমারও কেন জানি মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে যেই বক্তব্য দিয়েছেন, যে 2025-এর শেষ অথবা 2026-এর প্রথমার্ধে, এবং সংস্কার যদি সবকিছু পূর্ণাঙ্গ করতে হয় তাহলে 26-এর প্রথমার্ধে, আর যদি হালকা পাতলা সংস্কার বা প্রয়োজনীয় সংস্কার তাহলে 25-এর শেষে। তো নির্দিষ্ট হয়নি। আমারও তখনই খটকা লাগছিল যে বিএনপি আসলে এটাকে মানে এই প্রস্তাবে বা এই রোডম্যাপে খুশি হবে কিনা। এখন দেখা যাচ্ছে তাই এখানে যেটি বিএনপি বলছে যে ধারণা নয়, মানে নির্দিষ্ট রোডম্যাপ চাই। তার মানে হচ্ছে কোন বছরের কোন মাস, অন্তত এইটুক যদি বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে হয়তো বিএনপি আশ্বস্ত হতো। তো তারা সেটা আশ্বস্ত হয়নি, এটা বোঝাই যাচ্ছে। এটা আজকে তারা খোলাখুলিভাবে এটা ব্যক্তও করেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের ধারণা নয়, বিএনপি নির্দিষ্ট রোডম্যাপ চাই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন, কিন্তু বিএনপি ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দর্শক, এই হচ্ছে বক্তব্য বিএনপির। বোঝাই যাচ্ছে যে তারা যেই বক্তব্য প্রত্যাশা করেছিল সেই বক্তব্যটা তারা পায়নি। এখন এই যদি অবস্থান হয় তাহলে কি হবে ভবিষ্যতে? এটা একটা পরিস্থিতি যে মোটামুটি একটা যে ধারণা দিয়েছে সরকারের পক্ষ থেকে তাতে সন্তুষ্ট হচ্ছে না, আরো নির্দিষ্ট চাইছে, হয়তো চাপ রাখবে, তারপরেও মোটামুটি একটা ধারণা পেয়েছে তারা। যাই না বৃহত্তর রাজনৈতিক অঙ্গনে জামাত বা অন্যদের বক্তব্য কি, যদি তাদের বক্তব্যগুলো এরকম বিএনপির মতনই হয় তাহলে হয়তো সরকার বিবেচনা করতে পারে, আর যদি তা না হয় তাহলে বোঝা যাবে যে একটা বিভাজন তৈরি হবে। তো যদি বিভাজন তৈরি হয় তাহলে এটা এখন যে সরকারের যে অবস্থা তাতে কিন্তু বেশ মানে একটা ঝামেলার মধ্যে পড়বে নির্বাচন ঘোষণা নিয়ে। এক্ষেত্রে সরকারের মধ্যে একটা অস্বস্তি বাড়বে। অনেক উপদেষ্টা, যারা একটু সিনিয়র উপদেষ্টা, তারা আসলে রাজনৈতিক দলের সঙ্গে বিরোধ চান না। তারা বলছেন যে তাদের কাজ হচ্ছে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা অর্পণ করা এবং তারাই দেশ পরিচালনা করবে। সেক্ষেত্রে যেই ছাত্রদের কাছে যে ওয়াদা যে একটা পূর্ণাঙ্গ সংস্কার
সেই সংস্কারটা হয়তো তারা মানে নাও চাইতে পারে। ফলে শর্টকাট একটা সংস্কার করে নির্বাচনের মধ্যে দিয়ে যাবে এবং উপদেষ্টারা হয়তো অনেকেই সেই দায়িত্ব সমর্পণ করে তারা তাদের নিজের পেশায় আসতে চান। এরকম একটি টানাপোড়েন চলছে। এই টানাপোড়েনের আসলে শেষ কোথায় সেটা এখন দেখা। কবে হবে নির্বাচন তা নিয়ে একটি ধূম্রজাল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন, নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। তিনি বলেছেন যে 2025 সালের শেষ থেকে 2026-এর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হতে পারে, একটা সম্ভাব্য সময়সূচি তিনি কিন্তু দিয়ে দিলেন। কেন পরিষ্কার করেননি, পরিষ্কার করতে পারেননি এই কারণে যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, সুতরাং সংস্কার প্রক্রিয়াটা কখন কিভাবে শেষ হবে এবং সেক্ষেত্রে আবার জাতীয় ঐক্যমত্যের ব্যাপার আছে, সুতরাং সেই কারণে তিনি একটা সম্ভাব্য ডেডলাইন দিয়েছে। তারপরেও যে ধূম্রজাল ছিল বা ধোঁয়াশা ছিল সেটা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথাই কিছুটা কেটে যেতে পারে, কালো মেঘ। আমি জানি না ঠিক শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিভাবে রেসপন্স করবে। তারা হয়তো চাইছিল যে একটা সুনির্দিষ্ট ডেডলাইন যে 2025-এর মধ্যে হবে অথবা 2026-এর মার্চের মধ্যে বা ফেব্রুয়ারি, এভাবে হয়তো যাক প্রথমার্ধের মধ্যে বলাটা, প্রথমার্ধটা 3 মাস নাকি প্রথম 6 মাসের মধ্যে সেটা একটা বিষয়, সেটা পরিষ্কার হয়নি আমার কাছে, হয়তো অনেকে বুঝতে পেরেছেন, আমি একটু ধোঁয়াশার মধ্যে থাকলাম আর কি। তারপরও একটা আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো যেভাবে আস্তে আস্তে নির্বাচন নিয়ে কথা বলছিল এবং তার বিপরীতে উপদেষ্টারা আবার যেভাবে খোঁচাচ্ছিল বিএনপির এই মনোভাবের কারণে, তাতে এই খোঁচাখুচি হতে হতে শেষ পর্যন্ত একটা সংঘাতের রূপ নেয় কিনা শঙ্কা ছিল। এবং কিছুটা যে পাল্টাপাল্টি হয়েছে বক্তব্য, এতে কোনো সন্দেহ নাই। এবং এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য করতে করতে কিন্তু তিক্ততা বাড়ে এবং এক পর্যায়ে কিন্তু ডেডলক তৈরি হয়। তো আশা করি যে সেরকম পরিস্থিতি হবে না, আর যদি এটা হয় এটা খুবই দুর্ভাগ্যজনক হবে। বহু কষ্টের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে এই সরকারের একটা পতন ঘটেছে। নতুন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে দেশে যাতে আবার গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম হয়, অন্তত সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, সেইটি সবারই প্রত্যাশা। তো সুতরাং এই সম্ভাবনাটা যাতে আবার নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি এবং তর্ক বিতর্কে যাতে সেটি একেবারে বিষাদে পরিণত না হয় এবং অন্য পক্ষ যাতে সুযোগ না নেয়। এমনি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে দীর্ঘদিন, তারা নিজেদের মধ্যেই যুদ্ধে ব্যস্ত। সুতরাং এখন যদি এটা সরকারের সঙ্গে যদি রাজনৈতিক দলগুলোর এই বিরোধটা শুরু হয়, তাহলে এটা একটা দুর্ভাগ্যজনক অধ্যায় পরিণত হবে। দর্শক, তো যাই হোক, যেটি খবরটা হলো এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই কথা বলেন। তিনি সকাল 10টায় জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেন। তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচার হয়। ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরো 6 মাস অতিরিক্ত সময় লাগবে। তাহলে মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এই হচ্ছে বক্তব্য। এখন দেখার বিষয় যে এই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো কি প্রতিক্রিয়া দেয়। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। বিএনপিকে নিয়ে কত বড় ষড়যন্ত্র করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার, কত বড় চক্রান্ত করতেছে বিএনপিকে বাংলাদেশের রাজনৈতিক থেকে বাদ দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, ইতিমধ্যে কিছুটা আন্দাজ করতে পেরেছেন তারেক রহমান। এই জন্য তারেক রহমান লন্ডনে বসে কঠিন হুঙ্কার দিয়েছেন, কঠিন গর্জন দিয়েছেন। দর্শক শ্রোতা, এদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও খুবই গর্জন দিয়েছেন। আবারও সমাবেশ হবে, আবারও আন্দোলন হবে অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করানোর জন্য। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।